দর্শক, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাক্ট চেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হারুন রশিদ। আজকে আমরা কথার যে বিষয় তা নির্ধারণ করেছি ভোট থেকে গণভোট, কার আগ্রহ কোথায়। আমরা স্পষ্টই খেয়াল করছি যে গণভোট কখন হবে, একসঙ্গে হবে, যদিও প্রধান উপদেষ্টা বলেছেন একসঙ্গে হবে, এটা নিয়ে কিন্তু জামায়াত ইসলামী অলরেডি তাদের কর্মসূচি অব্যাহত রেখেছে। আজকে 16 তারিখ, তারা কিন্তু আন্দোলন অব্যাহত রাখবে। তারা চায় নভেম্বরে, তারা একটা চেয়েছিল যে গণভোট নভেম্বরেই হোক। ওদিকে বিএনপি কিন্তু একটি স্বস্তি প্রকাশ করলেও তারা আবার জুলাই সনদ এবং এই যে গণভোটের যে প্রশ্নমালা সেগুলো নিয়ে কিন্তু অনেকখানি প্রশ্ন তুলেছে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আর কথা বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন নীলোফার চৌধুরী মনি, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভর বিষয়ক সম্পাদক। রয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ আতিকুর রহমান, তিনি বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। আপনাদের দুইজনকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা প্রধান উপদেষ্টার ভাষণের পর, তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন 13 তারিখে, এরপর দুটি দলই প্রতিক্রিয়া জানিয়েছে, আর সর্বশেষ প্রতিক্রিয়া তো আজকে রয়েছেই। আমরা একটু দেখে নিই যে কার কি প্রতিক্রিয়া। মানে প্রধান উপদেষ্টা যে সমস্ত প্রস্তাবনা দিয়েছেন তার ভাষণে, মুদ্রা কথায় বলতে গেলে তিনি জুলাই জাতীয় সনদের, স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন। কারণ সেই সনদের স্বাক্ষরকারী তিনি একজন। রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসাবে ধরে নিয়েছেন, অথচ সেই মূল দলিল থেকে তিনি বহু দূরে সরে গিয়েছেন। আমার মনে হয় আজকে পুরো ভাষণটি বিশ্লেষণ করলে জাতির স্বস্তি এবং মুক্তির যে প্রত্যাশা করেছিল সেটা পূরণ হয়েছে, এটা বলা যায় না। এই ভাষণে একই দিনে গণভোট আর জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়ায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। যে সংকটমুক্ত স্বচ্ছ নির্বাচনের আশা আমরা করেছিলাম, সে সংকটটাই কিন্তু রয়ে গেল। জাতীয় নির্বাচন সুষ্ঠু সুন্দর হওয়ার প্রশ্নে আমাদের যে ঐক্যমত এবং আমাদের যে প্রচেষ্টা, সেখানে একটা সংকট আমাদের রয়েই গেল। আমি আপাতত জামাত ইসলামীর পক্ষ থেকে এতটুকু প্রতিক্রিয়া আপনাদের কাছে পেশ করছি। যে সংকট তো থেকেই গেছে, এবং আপনাদের আজকের যে অবস্থান তাতে কিন্তু আপনারা পিআর পদ্ধতিতে নির্বাচন, একই সঙ্গে নভেম্বরে আপনাদের একটা সময় আছে যেখানে আপনারা আগে গণভোট চান। আমার আপনার কাছে প্রশ্ন, অ্যাডভোকেট মোহাম্মদ আতিকুর রহমান, জনপ্রত্যাশা পূরণ হয়নি, জনপ্রত্যাশাটা কি এবং আপনারা কিভাবে বুঝলেন সেটা? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ-আলোচক এবং যারা আজকের এই অনুষ্ঠানটি শুনছেন, সবাইকে আমাদের শুভেচ্ছা এবং সালাম। দেখুন, রাজনৈতিক দলগুলো তো জনগণের প্রতিনিধিত্ব করে এবং জনগণের অভিপ্রায় বাস্তবায়ন করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। কারণ রাজনৈতিক দলগুলো তারা নির্বাচন করে, পার্লামেন্টে যায়, তাদেরই সেখানে সুযোগ থাকে জনগণের চিন্তাকে সামনে রেখে রাষ্ট্রের জন্য যেটি কল্যাণকর সেটিকে সামনে রেখে ভূমিকা রাখা। দেখুন, আমাদের দেশের যে সংস্কারটা আমরা বলি, বিগত 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থেকে রাষ্ট্রকে ফ্যাসিবাদী কাঠামো তৈরি করার জন্য সকল সাংবিধানিক প্রতিষ্ঠান তারা দলীয়করণ করেছে। বলা যায় একনায়কতন্ত্র, যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার নির্দেশে সব সেখানে পরিচালিত হতো। এবং আমাদের 24-এর যে গণঅভ্যুত্থান হয়েছে, গণবিপ্লব হয়েছে, গণবিপ্লবের পরে দেশের মানুষেরই দাবি, দেখুন আমাদেরকে মনে রাখতে, এই বিপ্লব কিন্তু কোনো রাজনৈতিক নেতৃত্বে কিন্তু হয় না, আমরা অনেক সময় ভুলে যাই। আমাদের কিন্তু সেটা আপনার কাছে জানতে চাই। আমি আসছি না, আমি বলছি যে হয় কি, আমাদের তো একটি সুনির্দিষ্ট প্রোগ্রাম, আমরা যদি স্পেসিফিক যাই, আমরা বলছি যে গণভোট নিয়ে কিন্তু কারোর কোনো আপত্তি নেই, জুলাই সনদ নিয়ে কারোর কিন্তু এইরকম আপত্তি নেই। আপত্তি হচ্ছে গণভোট আগে না পরে। আপনারা বলছেন গণভোটটি আগে হতে হবে, বিএনপি বলছে যে একই দিনে, এবং প্রধান উপদেষ্টা বলছেন একই দিনে হবে। তো সেখানে জনপ্রত্যাশা পূরণ না হওয়ার জায়গাটি কোথায়, যে একই সঙ্গে হলে জনপ্রত্যাশার ব্যত্যয় কোথায় ঘটে, আমি স্পেসিফিক জানতে চাচ্ছি। দেখুন, স্পেসিফিক হলো, যদি আমরা বলি বিএনপি তারা জুলাই সনদও চায়নি আন্তরিকভাবে, এবং তারা গণভোটও তারা চায়নি। মূলত আন্দোলন সংগ্রামের কারণে তারা গণভোটে রাজি হয়েছে, তারা একটা ভিন্ন উদ্দেশ্য। এখন দেখুন, বাংলাদেশে ইলেকশন বহু বছর পরে হবে, মানে যেটা আমরা বলি যে মানুষ ভোট দেওয়ার সুযোগ সেখানে পাবে। যদি একই দিনে আপনার গণভোট হয়, আপনার জাতীয় নির্বাচনটা হলো সরকার গঠন করার জন্য, গণভোটটা হলো আপনার রাষ্ট্র সংস্কারের জন্য, দুই উদ্দেশ্য, দুইটাকে আপনি এক জায়গায় করে ফেলেন, সেখানে সংস্কারের যে মূল উদ্দেশ্য সেখানে ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে।
এবং জনগণের রায় সেখানে সংস্কারের পক্ষে হয়তো নানা কারণে কম হওয়ার আশঙ্কা আমরা করছি। যদি গণভোটটাকে, যদি সংস্কারটাকে গুরুত্ব দিয়ে যদি সরকার আগে দিত, তাহলে মানুষের যে ধারণা, অনুভূতি এবং গণভোটের পক্ষে স্বতঃস্ফূর্ত মানুষের সমর্থন পেত এবং সংস্কার প্রক্রিয়া আমাদের টেকসই হওয়ার একটা সুযোগ। তাহলে জনগণ কোনটা চায়? জনগণ কি একই দিনে গণভোট এবং নির্বাচন চায়, না গণভোট আগে চায়? দেশের আমরা যতগুলো আন্দোলন কর্মসূচি মাঠে ঘোষণা করেছি বিগত 2-3 মাস হলো পায়, প্রত্যেকটি কর্মসূচিতে জনগণের অংশগ্রহণ ছিল এবং একটা উপজেলা হাজার হাজার মানুষ কিন্তু আমাদের তারা মাঠে দাবিতে নেমে এসেছে। জনগণ চাচ্ছে আসলে গণভোটটা হলো আগে হোক। সেটা আমরা বুঝবো কিভাবে যে আপনারাও একটি জনগণের, মানে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর বৈশিষ্ট্য কি? 17 কোটি, একটু শেষ করি, 17 কোটি জনগণ সবার সাথে আছে। আপনাদের জামায়াত ইসলামের সাথে আছে, বিএনপির সাথে আছে, এনসিপির সাথে আছে, সারা দেশের মানুষ। আপনারাও বলছেন জনগণ ওটা চায়, এটা বুঝবো কিভাবে? আমি বুঝতে চাচ্ছি, আপনি যে বলছেন জনতা এইটা চায়, কোনো প্যারামিটার আছে? দেখুন, প্যারামিটার জনগণের অভিপ্রায় বোঝা যায় কিভাবে? না, দেখুন, এই যে গণভোটের পক্ষে আপনি যদি বলেন যে 31টা রাজনৈতিক দল তারা অংশগ্রহণ করেছে হলো আপনার ঐক্যমত্য কমিশনে, বেশিরভাগ দল তারা কিন্তু গণভোটের পক্ষে আগে, গণভোটের বিপক্ষে তো বিএনপি অবস্থান নেয়নি। এবং ধরুন তারা সময় নিয়ে, তারা প্রথমে নিয়েছিল, পরে তারা বাধ্য হয়ে এখন তারা গণভোটের পক্ষে এসেছে। দেখুন, এখানে জামাত ইসলামী সহ ইসলামী আন্দোলন যদি বলি যে 8টি দল রাজপথে এখন কর্মসূচি পালন করছে বাংলাদেশের, হিসাব করেন আপনি, এখন উল্লেখযোগ্য সংখ্যক মানুষের প্রতিনিধিত্ব কিন্তু এই দলগুলো করছে। কত পার্সেন্ট এদের ভোট? যদি বলি আপনি উল্লেখযোগ্য বলছেন, একটু স্পেসিফিক করেন। বাংলাদেশে এখন কত পার্সেন্ট এদের ভোট না যদি আপনি বলেন? আমরা যদি 2008 সালকে একটা ধরি অথবা সাম্প্রতিক জরিপগুলো ধরি, তাহলে কত পার্সেন্ট এই 8টি দলের ভোট? আপনি আগের কোন জরিপ মিলানো যাবে না, আমরা লেটেস্ট জরিপ মিলাই, জরিপ মিলাই বাংলাদেশে এখন আমরা মনে করি যে উল্লেখযোগ্য মানুষের জরিপ, এবং নির্বাচনে বোঝা যাবে উল্লেখযোগ্য শব্দটার মানে না। দেখুন, আমরা ইলেকশন জামাত ইসলামী 96 করছে এককভাবে, তারপরে যে আপনি ইলেকশন সুষ্ঠু হয় নাই। আপনারা এককভাবে নির্বাচন করে সর্বোচ্চ কতটি আসন পেয়েছেন? না, সেটা তো আমরা কোশ্চেন 3টা আসন পেয়েছি আমরা 96 সালে, সেটা তো অনেক আগের ঘটনা। এখন বিশেষ করে 2008 সালে কতটি? দেখুন, বিগত 15 বছরে আওয়ামী লীগের জুলুম নিপীড়নের কারণে এবং জুলাই পরবর্তী যে জামাতের পজিটিভ রাজনীতি, জামাত যে নতুন বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছে, তার জন্য আগের কোনো ভোটের হিসাব সাথে এখন এটাকে আমি ক্যালকুলেশন করে মিলাতে, আমরা হিসাবটা কি করব? আমরা মনে করি হিসাবে তো একটা বেস থাকবে। আমি যদি বলি, শুনেন, বাংলাদেশে এখন যেই 8টা দল রাজনীতি করছেন, আমরা মনে করি যে যদি সুষ্ঠু ইলেকশন হয়, আগামী দিনে ম্যান্ডেট 8 দলের পক্ষে আসবে। মানে এই 8 দল কি ক্ষমতায় যাবে? খুব ক্লিয়ার করেন আমাকে। আমরা আশা করি যে দেশের মানুষ ঐক্যবদ্ধ আছে এবং মানুষ আগামী দিনে সুশাসন চায়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায়, এবং মানুষ মনে করে এই 8 দল যদি তারা ইলেকশন সমঝোতার ভিত্তিতে করে, তার আগামী দিনে মানুষের ম্যান্ডেট এই 8 দলের পক্ষে আসবে। শেষে অনুমান আপনি করতে পারেন যে আগামীর বাংলাদেশের ম্যান্ডেট এই 8 দলের পক্ষে আসবে, এবং সেই 8 দলই এখন আমরা বলছি যে গণভোটটা যদি আপনি আগে না দেন, তাহলে গণভোটে জনগণের মতের প্রতিফলন ঘটার সম্ভাবনা সেখানে কম থাকে। নীলোফার চৌধুরী মনি, আগামীতে যদি যেটা হবে, তাহলে উনি বললেন যে গণভোটের প্রসঙ্গে পরে আসছে, 8 দল মানে জামায়াত ইসলামী 8 দল, ম্যান্ডেট তাদের পক্ষেই হবে, ক্ষমতায় তারাই যাবেন। বিএনপির এই খারাপ অবস্থা কেন? কি পরিস্থিতি? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা, অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। বিএনপির খারাপ পজিশন না ভালো পজিশন, এটা কিন্তু যে কোনো কিছুর সাথে প্রুভ করার একটা জিনিস থাকে। আপনি দেখেন যে আমি 8 দলই ধরলাম, 8 দলের যারা ভোট দিয়েছে, আমি যদি সর্বশেষ ভোট ধরি, এটা বিএনপির বেলায় প্রযোজ্য একই জায়গায়, এবং তখন আওয়ামী লীগ একটা পুরাতন দল ছিল, এবং তখন দ্বন্দ্ব যুদ্ধ, ভোট যুদ্ধ সব কিছু হয়েছে তাদের সাথেই। তো সেইখানে যদি 30, 33, 34% ভোট যদি সর্বশেষ আসে, সর্বশেষ আমি এই 3-4টা ভোটের কথা বাদ দিলাম, আমি যদি 8-এর ভোটটাও ধরি, 8-এর ভোটে বিএনপি অনেক সিট কম পেয়েছিল, কিন্তু বিএনপির কিন্তু গড় ভোট অনেক বেশি ছিল। সো সেই জায়গায় আমি বলতে পারি যে জামাত বলেন, আরও যে এটাই বলেন, 6, 7, 8% ভোট। আপনি এখানে উনি যে কথাটা বললেন, রাজনৈতিক দল জনগণের প্রতিনিধিত্ব করে, তো উনার দল তাহলে জনগণের প্রতিনিধিত্ব আমি যদি সর্বশেষ ধরি, তারপর আর এগুলোকে নির্বাচন বলে না, এটা ওনারাও জানেন, আমরাও জানি, আপনিও জানেন। সো তাহলে ওই জায়গায় যদি আমরা দাঁড়াই, আমরা কিন্তু কোনো প্রুভড হইনি। হতে পারে ওনারা 199 জন, কিন্তু প্রুভ করতে হবে। আপনি ধরেন যে আমি সর্বোচ্চ ঢাকায় ওনারা জনসমাবেশ করছে,
ধরে নিলাম যে 10 লক্ষ লোক হয়েছে সর্বোচ্চ, এর চেয়ে বেশি তো হতে পারে না, তাদের জিজ্ঞেস করলেও বলবে না। আমি যদি 10 লক্ষ লোক ধরি, ভোটার কত 12 কোটি সামথিং, তাহলে 1%-এর নিচে পড়ে ভোট। যদি আপনার, এবং ওইখানে কিন্তু আপনার এই আট দলই কিন্তু আসছে। এবং আরেকটা জিনিস আমি বলি, বিএনপির যেমন এক মহল্লার প্রোগ্রামে আরেক মহল্লার লোকরা যায় না, খুব একটা বিপদে না পড়লে যায় না, কিন্তু তাদের কিন্তু সমস্ত বাংলাদেশের যে কোনো জায়গায় প্রোগ্রাম হলে সমস্ত বাংলাদেশের সমস্ত হুজুরেরা হুমড়ি খায় পড়ে, মানে তাদের মতবাদের হুজুরেরা, মানে যারা জামাত করে, যারা ইসলামী ঐক্য জোট করে, তাদের কথা আমি বলছি। তো সেইখানে কিন্তু কেউ একটা পুনা পর্যন্ত তার থেকে যাওয়ার কথা না, তারা ট্রেন ফ্রি করে দেয়, বাস ফ্রি করে দেয়, খাবার দাবার ফ্রি করে দেয়। এটা তাদের, আমি বলবো না যে এটা একদম খুব খারাপ কিছু, তারা তাদের পয়সা আছে তারা দেয়। কিন্তু আপনার সেইখানেও আমি যদি বলি যে ঢাকা কলাপস হয়ে যাওয়ার মতো অবস্থায়ও যদি আমি সর্বোচ্চ ধরি, তাহলে কি 1%-এর নিচে? তা এটা কি জনগণ কি বলে? আমি যদি আপনার ভোটের কথা বলি, যে আপনার জনগণের কথা ওনারা বলছে, জনগণ চায় কি চায়, গণভোটটা আগে হোক। জনগণ চায় কি চায়, পিআর চায়। জনগণ চায় কি চায়, আপনার 4টা বা 6টা আপনার নোট অফ ডিসেন্ট যেগুলা, এটা উঠে যাক বা কিছু তাদের পক্ষের হোক, সেটার জনগণকে তো আপনার বুঝাতে হবে। যেমন ধরেন কেউ স্বতন্ত্র নির্বাচন করতে গেলে 1%-এর ভোট লাগে, তাকে কিন্তু একদম ভোটার আইডি কার্ড সম্মিলিত তাকে কিন্তু জমা দিতে হয় ইসির কার্যালয়ে। তো সেই জায়গায় আমি যদি বলি তাদেরকে, তারা এরকম দেখাক, তাদের তো সমস্ত লোক তারা ভিতরে অনেক কাজ করছে, তারা ঘরে ঘরে বাড়িতে বাড়িতে লোক পাঠাচ্ছে, তাহলে তারা এই প্রুফটা দেখাইতে তাদের ক্ষতিটা কোথায়? তো এই জায়গাটায় আমি আবারও আসতে চাই যে আমরা যতই জনগণের দোহাই দেই, এখন যদি বিএনপি জনগণের দোহাই দেয়, আমি যদি সেই 25 বছর আগে ফিরে যাই, 2001-এর নির্বাচন, তাদের সহ আমাদের সহ, আমি যদি তখন ফিরে যাই, তখনকার যে পার্সেন্টেজ, বা আমি যদি 8-এও ফিরে যাই, 8-এর যে পার্সেন্টেজ, বিএনপি বলতে পারে, আওয়ামী লীগ যেহেতু নাই, নিষিদ্ধ, তাহলে বিএনপি বলতেই পারে যে জনগণ চায়, মানে আমরা জনগণের প্রতিনিধিত্ব করি। তো সেইখানে বিএনপি কিন্তু বলে না ওরকমভাবে যে জনগণ চায়। বিএনপি কি বলেছে? বিএনপি বলেছে যে হ্যাঁ, আমরা নির্বাচনের স্বার্থে, আমরা জানি এটা আইনের বহির্ভূত আপনার গণভোটটা, এই গণভোটটা করার আগে আরেকটা গণভোট করা উচিত, যে গণভোটটা হবে কি হবে না, কারণ সংবিধানে নাই, সো আপনাকে ওইখানে যেতেই হবে। তো সেই জায়গায় সেটা না করে যখন বিএনপি গণভোটটাকে মেনে নিয়েছে, বিএনপি কেন মেনে নিয়েছে? যে ঝগড়া চেঁচামেচি বাদ, নিজেরা একটা, যাদের জন্য আমরা, যাদের এগেইনস্টে আমরা লড়েছি, আমরা প্রাইমারি বিজয়ী হয়েছি। কিন্তু গণভোট আগে হলে সমস্যা কি বিএনপির? আমি বলতেছি আপনাকে একটার পর একটা কথা। তো আপনি যদি এই প্রশ্নটা করেন, আমাকে সময় দিতে হবে। তো বিএনপি গণভোটটা মেনে নিয়েছে, বিএনপি কিন্তু গণভোট মানার কথা না, কারণ এটা আইনের বাইরে। এই আপনি দেখলেন সালাউদ্দিন ভাই কি বললেন, যে আমরা আইনের বাইরে যেতে পারি না কোনোভাবেই না। তো এখন সেই জায়গা থেকে আপনি বিএনপি যেটা মেনে নিল, তারা কিন্তু এটাকে দুর্বলতা মনে করলো। তারা এখন বলল যে তুমি আগে দাও, নভেম্বরে দাও। আগেটা যে দিবে, বিএনপি এই দেশের জনগণের পালস নিয়ে কাজ করে, এই দেশের মানুষের যাতে ভালো হয়। আজকে বাংলাদেশের অবস্থাটা যেখানে দাঁড়িয়েছে, ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট বলেছে আগামী 2-3 মাস পরে বাংলাদেশের অবস্থা, জিডিপির গ্রোথ 3-এর ঘরে নেমে যাবে। তো সেইখানে 3-এর ঘরে নামলে কিন্তু দেশে আপনার নীরব দুর্ভিক্ষ চলমান এখনও আছে, আরও বেশি হবে। তো সেই জায়গায় আরেকটা নির্বাচন, একটা নির্বাচনে খরচ কত, তো আরেকটা নির্বাচন দেওয়া, এটা কিভাবে সম্ভব? এটা একটা কজ। 2 নাম্বার কজ আমি আপনাকে বলছি, আপনি যে কারণে আমাকে বিশ্বাস করেন না, বিএনপি কি বলেছিল যে আমরা এই সংস্কারগুলো সবাই মিলে বসে আলোচনা করেছি, আমরা যেখানে যেখানে নোট অফ ডিসেন্ট আমরা দিয়েছি, আমি বলি শেষ করি লাইনটা, আমরা সংসদ আসলে যেভাবে ক্ষমতায় আসুক, আমরা সবাই মিলে এটা পাশ করাবো, যেটা নোট অফ ডিসেন্টে আলোচনা করে, যেটা একটা জায়গায় এসে উপনীত হয়ে আমরা পাশ করব। এটা কিন্তু জামাত বা তার সমমনারা বিশ্বাস করে নাই। আপনাদের বিশ্বাস করে নাই বলেই, আমি ওটাই বলছি, বিশ্বাস করে নাই বলেই তারা আপনাদের বিশ্বাস করবে কেন? আমি বলি শেষ করি, করে নাই, আমার এটা দুঃখ নাই, তারা বিশ্বাস করে নাই আমাদেরকে, যে কারণে তারা গণভোট নিল। তো তারা যদি গণভোট নেয়, তাদের আমরা বিশ্বাস করবো, এই কথা আপনাকে কে বলেছে? আপনার জুলাই সনদ, তাদের যদি 1000 বার আওয়ামী লীগ ভোট দেয়, আমি বিশ্বাস করব, কিন্তু জুলাই সনদে আওয়ামী লীগ ভোট দিবে, এটা আমি বিশ্বাস করব না। কারণ আওয়ামী লীগ তার নিজের
নিজের মৃত্যুকে নিজের পোস্টমর্টেম নিজে করবে এটা আমি বিশ্বাস করি না। আওয়ামী লীগ তো নাই, আমি বলি যারা নীরব সাপোর্টার তারা তো ভোট দিবে, তাদের নিয়ে তো এত খেলা। আপনার তাদের জন্যই তো আপনার তারা যেমন আওয়ামী লীগ যেমন তাদেরকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছিল, ভোট জিয়ে রেখেছিল, তারাও কিন্তু আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করে ভোটটা জিয়ে রাখলো। তো এই যে এই জায়গায় আওয়ামী লীগ ভোট দিবে না, আওয়ামী লীগের 1 লাখ লোক পালিয়ে গেছে, 2 লাখ লোক পালিয়ে গেছে, সবাই তো পালায় নাই। এই জেলাটা ওই জেলা এইখানে প্রশ্নটা চলে আসে, সেটা ওটাও আসতেছি। আওয়ামী লীগ ভোট দিবে না নাম্বার 1। যদি ভোট দেয় আওয়ামী লীগ যেমন ভোটের ক্ষেত্রে গেল যে এমপির ভোট দিতে যাবে, 2টা কাগজ পাইলো, দিলে সে কিন্তু নায়ের মধ্যেই দিয়ে আসবে। তো যদি প্রথম দিন ভোট হয় সিঙ্গেল ভোট, আপনি যেটা নিয়ে প্রশ্ন করলেন, সিঙ্গেল ভোট হলে আওয়ামী লীগ ভোটের জায়গায় হয়তো যাবে না, রিস্ক নিবেই না। বিএনপি না ভোট দিল বা গেল না, তাহলে আপনার মনে করেন 54 বছরে 3টা গণভোট হয়েছে, তার মধ্যে প্রথম 2টা লিগ্যালিটির জন্য, আর 3টা হচ্ছে মন্ত্রী পরিষদ শাসিত সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে আসার জন্য। সেইখানে আপনার ভোট কাউন্ট হয়েছিল কত? লাস্ট ভোটটা এটা কিন্তু দরকারি ছিল, দরকারি ভোটটা কাউন্ট হয়েছিল 35%। আপনি মনে করেন এই অবিশ্বাসের জায়গায় ভোট কত পার্সেন্ট কাউন্ট হবে? যদি ভোট যদি কাউন্ট কম হয়, আপনাকে আমি বুঝাই দিলাম, তারা 10 লাখের জায়গায় না হয় তাদের 20 লাখ কাউন্ট কম হয়, সেটা তো লিগ্যালি কোনো সমস্যা নেই, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে না ভোট বেশি পড়লে কি হবে? আপনার কাছে প্রশ্ন দিয়ে আমি সেটাই বলছি। তো না ভোটটাও যদি একে ভোট কম পড়লে 50 নিচে পড়লে 30 নিচে পড়লে কি হবে? নাম্বার 1 প্রশ্ন। নাম্বার 2 হলো এর মধ্যে যদি না ভোট বেশি পড়ে তাহলে তো তাদের আমও গেল সালাও গেল। ওই যে বাবুর কবিতার মতো যে তোমার তো দেখি জীবনটা 16 আনাই মিছে, তাদের কিন্তু তখন এই অবস্থা হবে। এবং জুলাই যারা শহীদ, জুলাই যারা আহত, জুলাই যারা যোদ্ধা, তাদের কি হবে? আমরা কিন্তু তাদের কথাটাও বিবেচনায় আনি। তো সেই বিবেচনায় আমরা কিন্তু চাই না এই যোদ্ধাদের কোনো অপমান। আচ্ছা, আমরা এটা বিস্তারিত শুনবো, মানে এই না ভোট প্রসঙ্গে আমরা থাকবো, হা এবং না ভোট। দর্শক, ফ্যাক্ট চেকে একটা বিরতি নিচ্ছি, ফিরবো একটু পরেই, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। আমরা ছিলাম গণভোটে, এবং গণভোটে না ভোট বেশি পড়লে কি হবে সে পর্যন্ত আলোচনায় আমরা বিরতিতে গিয়েছিলাম। আমরা সেখানেই থাকবো, তবে আমরা একটু দেখি যে গণভোটটা হবে তার একটি প্রশ্নমালা রয়েছে, কেননা একটি প্রশ্ন না, 4টি প্রশ্ন, তাই আমি এটাকে প্রশ্নমালা বলছি। যদি এখানে একটু দেখানো যায়, আমি পুরোটা পড়তে চাই না, কারণ এটি পড়লে আমার টকশোতেই সময় নষ্ট হয়ে যাবে। এখন ভোটে কি হবে জানি না। এই 4টি প্রশ্ন মিলে হ্যাঁ বা না এই জবাব দিতে হবে, এবং এর ভিতরে 1 এবং 2 আর 3টি হচ্ছে, কিন্তু এখানে বলা হচ্ছে যে এখানে কিন্তু 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে ঐক্যমত হয়েছে, বাকি 2টোর ব্যাপারে কিন্তু এটি কিন্তু ঐক্যমতের বিষয় নাই, এটি জুড়ে দেওয়া হয়েছে। পরেরটা শেষেরটা ঠিক আছে, এটা অন্য জিনিস। এখন এই সব মিলে 4টি প্রশ্ন করা হয়েছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আতিকুর রহমান সাহেব, যে এই 4টি প্রশ্ন বোঝার কথা পরে আগে বলেন, যদি না ভোট বেশি পড়ে তখন পরিস্থিতি কি দাঁড়াবে? পুরো 1.5 বছরের সিস্টেম কি ঠিক থাকবে না কি হবে? শুনেন, আমি নার আগে একটু হাঁ দিয়ে বলি, এই বাস্তবতা বুঝেই তো আমরা বলছি আগে হওয়া দরকার। এই যে আপনি বললেন কিভাবে দিবে, জামাত ইসলামী সহ 8 দল আমরা এটা মূল্যায়ন করেছি যে একই দিনে যদি গণভোট হয় টাইমটা ঠিক থাকবে না, অধিকাংশ মানুষ তারা গণভোট দেওয়ার সময় পাবে না। এই যে আপনি সময় নিয়ে কথা বলছেন না, এটা আমাদের যুক্তি ছিল যে যদি আলাদাভাবে না নেওয়া হয় তাহলে এই গণভোটে মানুষের আগ্রহ সেখানে থাকবে না। আমি তো মনে করি যদি না ভোট এখানে পড়ে তার জন্য দায় নিতে হবে বিএনপিকে, কারণ শুরু থেকে এই যাতে করে সংস্কারটা না হতে পারে এবং গণভোটের প্রকৃত করে মানুষ নাটা দেয়। কারণ আমরা দেখলাম বিএনপি তারা সংস্কার চায় না, কারণ তারা চাচ্ছে আগের মতো দেশটাকে পরিচালনা করবে। আপনি না ভোট হলে কী না বলুন, যে না ভোটের দায়টা কে নেবে? না ভোট বেশি হলে, হ্যাঁ, না ভোট যদি না হয় এর দায়িত্ব নিতে হবে বিএনপিকে, কারণ বিএনপি যাতে করে প্রত্যক্ষভাবে যাতে করে গণভোটে মানুষের ম্যান্ডেটটা না পড়তে পারে একটা ষড়যন্ত্র হিসেবে তারা এটাকে একসাথে নিয়েছেন। একটু আগেই বলেছেন, আমি প্রশ্নটা করে নিই, একটু আগেই বলেছেন যে আপনারা সহ জামায়াত ইসলামী 8 দল তাদের প্রতি মানুষের বেশি সমর্থন, আপনাদের প্রতি রায় দেবে, আপনারা এই ক্ষমতায় যাবেন, তাহলে এত আশঙ্কা কেন? আতঙ্ক না, আমরা বলি সেখানে, আমি বলছি যে এটা একটা সম্ভাবনা দেখা যায়, কিন্তু আমরা মনে করি তা হওয়ার সম্ভাবনা কম। দেখুন, যেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন যে আলু গুরুত্বপূর্ণ গণভোটের চেয়ে, কি গুরুত্বপূর্ণ? আলু দেখেছেন না, মাঝখানে দেখলাম সোশ্যাল মিডিয়াতে গণভোট না আলু, এটা নিয়ে জরিপ চলছে সেখানে।
তো যেই দলের অন্যতম ব্যক্তির তুলনা করেন গণভোটকে আলু পেঁয়াজের সাথে, সেই দলের কাছে গণভোটের গুরুত্ব কতটুকু আছে জনগণকে বোঝাতে হবে না। দেখুন ওনারা যে সংবিধান নিয়ে কথা বলছেন, আমাদের সালাউদ্দিন ভাই তো প্রতিদিনই মিডিয়ার সামনে তিনি সেখানে আসেন। 2011 সালের 13ই জুলাই বিএনপি চেয়ারপারসন বলেছেন, যেদিন জনগণের সরকার ক্ষমতায় যাবে সেদিনই এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে। নেট সার্চ দেন এখন। তো যেই সংবিধানের ব্যাপারে আওয়ামী লীগের আমলে অবস্থান ছিল বিএনপির, আমরা এখন দেখলাম যে আবার বিএনপি যখন ক্ষমতায় আসার মনে হচ্ছে এখন তারা খুব সংবিধান প্রেমিক হয়ে গেছে। জিজ্ঞাসা করি এই চারটা প্রশ্ন আমি আসছি, যেই সংবিধানের রাইট ছিল আমার নিরাপত্তা জনগণের, সালাউদ্দিন সাহেব কোন সংবিধানের মানে দোহাই দিয়ে ওনাকে ইন্ডিয়া যেতে হয়েছে? তার মানে আমরা যখন যারা ক্ষমতায় আসে, মানে ইন্ডিয়ায় যেতে হয়েছে, একটু ক্লিয়ার করেন তো। যেতে হয়েছে না, ওনাকে সংবিধান রক্ষা করতে পারছেন আগে। উনি একজন দলের যুগ্ম মহাসচিব ছিলেন, ওনাকে কিডন্যাপ করে নিয়ে সীমান্তে পার করে দিয়ে আসা হয়েছে। আমি এই জন্য বলছি না, সংবিধান যদি সংবিধানের কথা বলবেন, আমি বলছি যদি চেঞ্জ হয়ে যায়, ছুরি ফেলে দেয়া যায়, তাহলে দেশে হত্যা, রাজধানী, চিন্তা এগুলো থাকবে না। আমাকে একটু বলতে চাই, আমি বলি যেটা, আমাকে এটা একটু জবাব দিয়ে নেন। যদি সংবিধান দেশে পরিবর্তন হয়ে যায়, এই সংবিধান আপনার ভাষায় ছুঁড়ে ফেলা হয়, তাহলে কিডন্যাপিং এগুলো থাকবে না। আপনি নিশ্চয়তা দিতে পারেন। কথাটা এই জন্য বললাম, যেই সংবিধান ফ্যাসিবাদ রুখতে পারে নাই, যেই সংবিধান গুম খুন রুখতে পারে নাই, যেই সংবিধান আয়নাঘর বন্ধ করতে পারে নাই, যেই সংবিধান স্টুডেন্টদের উপরে গুলি করা বন্ধ করতে পারে নাই, কেন আপনি একটা নতুন বাংলাদেশে এসে এখন সেটাকে বর করে আপনি সব করে ফেলবেন সেখানে? এখন দেশ চলছে কি সংবিধানে? না দেখুন, না না, আমরা এখন তো আমি ভাই একটু আপনাকে শেয়ার করি। আমি আপনার আপনি বলি 40 জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই সরকারের আমলে। এটা কাদের রিপোর্ট? অধিকার। অধিকার কার? আদিলুর রহমান খান শুভ্র, যিনি উপদেষ্টা পরিষদে। আপনি সংবিধান বাদ দেন, কিন্তু একটি তো বিপ্লবের পরবর্তী সরকার, তো তারা বন্ধ করতে পারে না। আমি স্পেসিফিক জবাব চাই ভাই। রাজনৈতিক বক্তব্য আমরা বহুত শুনছি। আচ্ছা ধরুন সেটা হয়েছে, আবার আরেকটা হয়েছে না, একটা বলেন, এইটা একটা জবাব দেন। 185 জন মারা গেল আভ্যন্তরীণ খুনাখুনি, সেটাও তো দেশের জন্য। আমি সেইটা বললাম, আমি বললাম আমরা এইটা কেন বন্ধ হয়? প্লিজ ভাই এখানে জবাব দেন। আমরা সকল হত্যাকাণ্ড আমরা বিরোধী ভাই। আমি ওই জবাব তো চাই নাই ভাই। এই সরকারের আমলে শুনেন, এই কোন রাজনৈতিক দল হত্যাকাণ্ডের পক্ষে না। এই সরকারের আমলে হয়েছে বলে আমরা এটাকে বৈধতা দেব না। না, কিন্তু হলো কেন? আপনি সেইটার জবাব দেন। সংবিধান বাদ দেন, এখন তো বিপ্লবের সরকার আছে, তারা তো একটি মোটিভ নিয়ে কাজ করে। 40টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিভাবে হয়? আমাদের সেখানেও আমাদের কোশ্চেন। দেখুন এই সরকার যে অভিপ্রায় তারা পেয়েছিল জনগণের, এই সরকারটা আমরা এটাকে দুর্বল সরকার মনে করছি এখন। এই সরকারের যেভাবে দৃঢ়তা নিয়ে জনগণের পক্ষে ভূমিকা রাখা প্রয়োজন ছিল, নানা কারণে কোনো একটা অদৃশ্য কারণে এই সরকারকে সে বলিষ্ঠ ভূমিকা আমরা দেখতে পারি, যার জন্যই এই সুযোগে বিভিন্ন গ্রুপ তারা এই কাজটা করছেন। আমরা মনে করি যদি সরকার সঠিকভাবে তাদের দায়িত্বটা পালন করতো রাষ্ট্রকে, তাহলে এই ধরনের একটা ঘটনা কিংবা সংবিধান চেঞ্জ হয়ে গেলে সরকার শক্ত হয়ে যাবে। শুনে, সংবিধান চেঞ্জের বিষয় না। শুনে, আমরা যেটা মনে করি আমাদের দেশের আগামীর ভবিষ্যৎ কোন দলের কাছে আমরা জিম্মি হতে দিতে চাই না। আচ্ছা, শুনলাম, এটা হলো আমাদের বড় ক্লিয়ার। আমি আপনি বলবেন হবে না, কিন্তু মানে আমি জনগণ জবাবে যেতে চাই ভাইয়া। আমরা যেটা চাচ্ছি জনগণের রাষ্ট্র সংস্কারের চিন্তাটা অগ্রাধিকার দিকে। আমাদের ক্ষতি কি? আমরা জনগণের পক্ষে কথা বলছি, জনগণের বয়সটাকে আমরা এখানে তুলে ধরছি। এখানে আমাদের ক্ষতি না, ক্ষতি জনগণের হবে। যদি এই গণভোটে যদি আপনার অনুমোদনটা না হয়, রাষ্ট্র সাফার করবে। আমাদের পলিটিক্যাল কি করে রাষ্ট্র সাফার করবে, এবং রাষ্ট্রকে এটার জন্য কঠিন একটা বিএনপি সেটা বুঝতেছে না। আমি তো বুঝছি যে আপনাদের যে মানুষের জন্য যে দরদ, মানুষের জন্য যে চেতনা, মানুষের জন্য যে আপনাদের আগ্রহ, সেটা বিএনপি বুঝতে না। এবং বিএনপি আপনার ভাষায় বিএনপি বুঝছে, তাদের যে তারা বুঝতে পারছে না, তাই তো নাকি? তারা মনে করেন তারা দেশের এখন পুরো মানে নিয়ন্ত্রণ তাদের হাতে, তারাই সবকিছু, তারাই ক্ষমতায় আসবে, অন্যরা এখানে কি আর মানে তাদের কাছে। জামায়াত নেতারা তো বারবার বলেছেন যে এই সরকারকে ক্ষমতায় তারা বসাইছে এবং স্টেট বিপ্লব তারা করেছে। আপনি বিএনপির কিভাবে নিয়ন্ত্রণ থাকে? দেখুন আমি যেটা বলি, আমি আরো অনেক শোতে বলেছি যে বিএনপি এখন পর্যন্ত জুলাই বিপ্লবকে ধারণ করতে পারছেন না। এবং জুলাই দিয়ে কোনো সনদ হোক, কোনো গণভোট হোক, একটা বাংলাদেশ পরিবর্তনে আসুক, এটা ওনারা মুখে কিছু বলেন বাধ্য হয়ে জনগণের সেন্টিমেন্ট সামনে রেখে, পারতপক্ষে ওনারা জুলাইকে ধারণ করে বাংলাদেশ একটা পরিবর্তিত নতুন কাঠামোতে আসুক, সংস্কার হোক, দেশে একটা নতুন রাজনীতি বন্দোবস্তে আসুক, তারা এটাকে মানতে চাচ্ছে না। যার জন্যে নানাভাবে গড়িমসি করে তারা একদিন এক কথা, এখন আজকে কী বলেছেন গতকালকে, যে গণভোট হলো সংবিধান সংশোধন হবে না। এটাকে ওনারা বললেই হয়ে যাবে? এটা কি জমিদারি দেশের?
আপনি গণভোট হইলেও হবে না, তো কি হইলে হবে? বিএনপি যা বলে তাই হবে। এইটার জন্য তো আমাদের বিপ্লব হয় নাই। দেশের মানুষ বিএনপিকে দেখেছে যে বিএনপি কীভাবে তার দেশ পরিচালনা করেছে, সুতরাং ওনারা সব করে ফেলবেন আসছে। দেখেছেন বিগত সময় কি হয়েছে সেখানে। সুতরাং মানুষের এখন আস্থা আপনারা তো সরকারে ছিলেন বিএনপির সঙ্গে, কি করেছেন? ওনাদের এখন আস্থা বিএনপির প্রতি নেই। আচ্ছা আমি একটু আপনারা তো বিএনপির সাথে সরকারে ছিলেন না? আমরা সরকারের পার্ট ছিলাম। আপনাদের দুইজন আর সেখানে 40 জন মিলানো যাবে সেখানে। দুইজন কি করেছেন? আমরা ভূমিকা রেখেছি সেখানে, কিন্তু আমরা দুজন তো আমাদের পার্টটা আমরা বলবো, কিন্তু যেখানে অধিকাংশ তাদের মন্ত্রী এমপি সেখানে আপনি চাইলে তো দুইজনটা বাস্তবায়ন করতে পারবেন না। আমরা আমাদের কথা বলেছি সেখানে। তাহলে গিয়েছিলেন কেন? যদি রোল প্লে না করে তাহলে সরকার গিয়েছিল কেন? ক্ষমতা ভোগ করতে? আবার স্পেসিফিক কোশ্চেন। সেটা আমাদের রাজনৈতিক একটা কমিটমেন্ট ছিল আন্দোলনের সময়, একসাথে নির্বাচন, একসাথে সরকার গঠন, তার ভিত্তিতে গিয়েছেন। এবং তখন মানে প্রধানমন্ত্রী খালেদা জিয়া হোসেন তিনি তখন জামাতে ডেকেছেন, তখন সে বাস্তবতা সেখানে ছিল। ক্লিয়ার। আমরা একটু নীলুফার চৌধুরী মনির কাছে আসি। কয়েকটি বিষয় চলে এসেছে। এক নম্বরে আপনি ওইখান থেকে জুলাইয়ের বিষয়টা আপনারা একদম বিশ্বাসী করেন, উনি স্টেট বলেছেন। এই কারণে ধারণ করেন না। আমরা যদি ধারণ না করি, এতগুলো দিন সালাউদ্দিন আহমেদের মতো একজন ব্যস্ত মানুষ, বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার, শুধু তাই না উনি অত্যন্ত বিজি স্ট্যান্ডিং কমিটির মেম্বার, অনেক কাজ করতে হয়। তার সমস্ত খাওয়া নাওয়া ভুলে সারা দিন রাত পড়ে থেকে এতগুলো নোট অফ ডিসেন্ট স্টাডি না করলে তো নোট অফ ডিসেন্ট দেওয়া যায় না। প্রত্যেকটা অনুপরমাণু হিসাব করে কথা বলতে হয়েছে এতগুলো দলের সাথে, 30টা দলের সাথে। তাহলে কি ভ্যারেন্ডা বাজতে গেছে? উনি তো বললেন একটা কথা যে এই না ভোট যদি বেশি পড়ে, না ভোটের দায় কিন্তু বিএনপির। তাই তো বললেন। আমি আমার ভোট দিব, আমি কাকে ভোট দিব এই দায় কি আমি আপনাকে বলবো? আপনি এটা কি এক ধরনের আপনি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন না, এক ধরনের থ্রেট দিচ্ছেন না? আপনি অপশন রাখছেন না ভোটের, হা ভোটের। আমার পছন্দ না, আমি না ভোট দিব। আপনি তো আমাকে জবরদস্তি করতে পারেন না। না ভোটের দায় বিএনপি নিবে কেন? আচ্ছা, না ভোট বেশি পড়লে আপনি বলেন আমাকে না ভোটের অপশন আপনি বাদ দিয়ে দেন। আপনার এত না ভোট বেশি পড়লে কি এটা জনমত হবে না? সেটাই, আপনি জনমতের জন্য না ভোট দিবেন। যদি আমি বলি, আমি প্রচারণা করি আপনি না ভোট দিবেন, আপনি হারুন ভাই না ভোট দিবেন, আপনি আমার প্রতি ভালোবাসার প্রেক্ষিতে অথবা রিয়ালাইজেশনের প্রেক্ষিতে আপনি না ভোট দিবেন। অপশন যেহেতু আছে হ্যাঁ না ভোটের, কেউ যদি না ভোটের প্রচার চালায় এটা কি অপরাধ হবে? আপনার কাছে এই প্রশ্ন আমি করতে চাই। এই জায়গাটায় দেখেন কত স্বৈরাচারমূলক কথাবার্তা উনাদের স্ট্র্যাটেজি এটা। উনি আরো কি বলছে, বিএনপি সংস্কার চায় না, বিএনপি সংস্কার চায় না। আমি আপনাকে উত্তর দিলাম। পাশাপাশি বিএনপি এই সংস্কারের একদম শেষ জবনিকায় বিএনপি না চাওয়ার পরেও কিন্তু ম্যান্ডেট দিয়েছে যে হ্যাঁ নির্বাচন হতে পারে। যদিও জানে, আমি আবারও বলছি, সংবিধানে নাই, এটা সবাই জানে, চিফ অ্যাডভাইজার পর্যন্ত জানে যে এটা ইলেকশনের পরে যে অপশনটা রেখেছে 270 দিনের মধ্যে, 180 কার্য দিবসের মধ্যে যদি এটা আপনার সংসদ ঠিক করতে না পারে স্বয়ংক্রিয় পদ্ধতিতে, এটা আরেক ধরনের দুষ্টুমি করছে, ফাজলামো করছে। এটা আপনার সংসদ এত হেলা খেলার জায়গা না। সংসদকে মানুষ ভোটই দেয় আইন প্রণেতাদের আইন প্রণয়ন করার জন্য, আইনে সংশোধন করার জন্য, আপনার টিআরজি আর কাবিকা ভাগ করার জন্য দেয় না। আমরা ফাঁকের কার্ডটা দেখতে থাকি পাশে। জি, আপনি জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াগুলো বলছেন, আমরা সেই কার্ডটা ফাঁকে দেখতে থাকি। আপনি বলুন। আইন প্রণয়ন করতে গেলে দেশি বিদেশি অনেক আইনের এখানে আপনার ঘাত প্রতিঘাত আছে। কোনটা করলে কি হবে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি সংশোধন করতে হয়, এইখানে সংশোধন ছাড়া আমরা অন্য কিছু দেখি না। কারণ কোন সংবিধান পৃথিবীতে, 72-এর সংবিধান বলি, শেখ মুজিবের সংবিধান বলি, জিয়াউর রহমানের সংবিধান বলি, 17টা 18টা সংশোধনই বলি, এটা কোনোটাই কিন্তু আপনার বলে না যে সদা মিথ্যা কথা বলিবে। ওইখানে কিন্তু লিখাই থাকে যে কাজগুলো রাষ্ট্রের উন্নয়ন কল্পে। আপনি যখন মানবেন না এটা, তখন কিন্তু আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। আপনি যখন মানবেন না, আপনার জন্য বড় বড় শাস্তি হবে। তাহলে আপনি শাস্তি এখন যেটা করবেন জুলাই সনদে, এটা যে 100% মানবে জনগণ, এটা আপনাকে কে বলছে? যদি মনে করেন এটা জনগণ, আপনাকে কে বলছে যে 100% মানবে? এখন যে গণভোটটা হবে সেখানে তো না ভোট মানে কি? আমি আতিকুর রহমান আমি আগে একটু শেষ করি, আপনি তারপরে জানুন, ওনাকে অনেক সময় দিচ্ছেন। 4টা এইখানে আবারও বলছি, চিফ অ্যাডভাইজার উনি অনেকগুলো দুষ্টুমি করছে, তার মধ্যে এটা একটা যে 4টা অপশন দিছে। আপনার একটা টেবিলে খাবার আছে, আপনার মনে করেন আপনি যেটা একজন হুজুর খায় না মদ, সেটাও আছে, মাংস আছে, মাছ আছে, ভাত আছে। এখন আপনারা 4টাই খাইতে বললো, হুজুর তো খাইতে পারবে না একটা, তাহলে হুজুর এখানে হ্যাঁ কেমনে দিবে? আবার একটা হিন্দু, সেও তো ভোটার, তারা যদি বলা হয় যে গরুর গুস্ত আছে, তুমি এই 4টা খাবা কিনা, সে তো বলবে আমি খাবো না। তাইলে আপনি মনে করেন যে এইখানে যে অবস্থাটা 4টার করছে,
কারো পক্ষেই চারটা মেনে নেওয়া সম্ভব না। আমরা কার্ডটা আরেকবার দেখি, জি আপনার কথা চলার মধ্যে, জি বলুন আপনি কার্ডটা আরেকবার দেখি। কি করবে? আমার কথা হচ্ছে যে এটা সরকার কি নির্বাচন চায়? সরকার যদি নির্বাচন চান তাহলে তো সরকার তো এই জিনিসগুলো অবশ্যই আপনি চিন্তা করার কথা। অথচ সরকার এটা চিন্তা না করে উনি চারটা অপশন দিয়ে দিল। এই চারটা অপশনে আরো কি কি হবে হারুন ভাই আমি শুনি। এখানে বাংলাদেশের সব মানুষ কি শিক্ষিত আপনি বলতে পারেন? যারা ভোটার, আপনার অনেক মানুষ আছে এখনো অক্ষর জ্ঞান জানে না। অক্ষর জ্ঞান সিগনেচার জানলেও তারা রিডিং পড়তে পারে না। চারটা আপনার রিডিং পড়ার জন্য কি আরেকটা লোক লাগবে? চারটা রিডিং পড়ে মাথার মধ্যে ঢুকাইতে একটা কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ যারা কিনা আপনাকে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করে 5 বছরের জন্য আপনার দায় সারতে চায়, সেই মানুষগুলা যদি এই চারটা পড়ে যদি তাকে যদি জবাব দিতে হয়, তাহলে এখানে আইন প্রণেতার দরকার কি আমারে বলেন? তাদের প্রতিনিধির দরকার কি? সবগুলা যদি গণভোটই হয় তাহলে দরকার তো নাই। তো এই যে চারটা ভোট এইখানে দেওয়া, এই মানুষগুলা যারা লেখাপড়া জানে না বা অনেক দিন না পড়তে পড়তে রিডিং পড়তে তার কষ্ট হয়, একটা ভোট দেওয়ার জন্য কি আপনি 10 মিনিট ব্যয় করবেন? সহকারী রেখার প্রস্তাব করবেন? আপনি যে সিস্টেম যেটা করছেন এটা তো মনে হয় যে 100% শিক্ষিত লোকের দেশের মতো করছেন। আপনার দেশ তো 100% শিক্ষিত না। আপনার অনেকেই আছে আপনার অক্ষর জ্ঞান জানে, শুধু নাম দস্তখত জানে, সে পড়তে পারে না। অনেকেই আছে সে লিখতে পারে না। অনেকেই আছে সে চোখে দেখে না। অনেকেই আছে আপনার যে আরেকজনকে হাত ধরে নিয়ে যায়, ঠিক করে যায়, আমি নৌকায় ভোট দিব না, ধানের শীষে ভোট দিব না, আপনার লাঙ্গলে ভোট দিব না, দাড়িপাল্লায় ভোট দিব না, আপনার শাপলায় ভোট দিব। তখন কিন্তু তার নাতি বা কেউ সঙ্গে গেলে কলি, এই কলিতে কারে ভোট দিবেন আপনি সেটা কিন্তু বলে দেয় যে দাদি বা দাদা এই যে এইখানে এই সিলটা সেটা দিতে পারে। এইটা এতক্ষণ পরে দেওয়ার মতো আপনার বলেন তার ব্রেনের মধ্যে ঢুকার মতো অবস্থাও কি আছে? আপনি বাংলাদেশের 60 বছরের উপরে যার কারো যদি বয়স হয় তার কিন্তু আপনার অনেক কিছু তার ব্রেনে মেধায় ওইভাবে ঢুকে না। অথবা আপনি বলেন না যে একটা টিচার যদি প্রাইমারি স্কুলের 12 বছর টিচিং করে তার সাক্ষী আদালত নেয় না, তাহলে সেই টিচার যদি 12, 14, 24 বছর পড়ায় এই সেক্টর একটা দিতে যায়, তারা আপনি একই লাইনে কিভাবে ফেলবেন? আপনি আমাকে বলেন, আপনি তো স্পিচ চাচ্ছেন জনগণের, এই জনগণটা কোন জনগণ? আপনার আপার লেভেলের জনগণ একরকম স্পিচ দিবে, আপনার কর্মজীবী জনগণ একরকম স্পিচ দিবে, কৃষক জনতা বাংলাদেশে খুবই স্পষ্ট। আমি জানতে চাই, আমি বিএনপি করি এই জন্য না, আমি সাধারণ মানুষ হিসেবে জানতে চাই আপনার কাছে, ওনারা যারা চান তাদের কাছে, এবং জনগণকে নিয়ে দোহাই দেয় যারা তাদের কাছে। আপনার প্রতিনিধি কতজন সর্বশেষ? ভিন্ন আতিকুর রহমান সাহেব, সেটা হচ্ছে হ্যাঁ এবং না, দুটো বিধান আছে। তো না ভোট দিলে কি অন্যায় হবে বা না ভোটের ক্যাম্পেইন করা যাবে না? মানে আপনাকে একদম স্পেসিফিক জবাব চাই ভাইয়া। না, আমি না, কেন করা যাবে না? আপনি না ভোট দেওয়ার সুযোগ আছে আপনার, কেন দিবেন? না ভোটের ক্যাম্পেইন করা যাবে না? না, সেটা তো তার দলের ব্যাপার। ধরেন কেউ না ভোটে চায়, তো কোন দল ক্যাম্পেইন করতে পারবে না? অসুবিধা কি? আগে একটু ক্লিয়ার করুন। পারবে, জনগণ দেখবে তখন কোনটা গ্রহণ করবে। তাহলে না ভোটের ক্যাম্পেইন করাকে আপনি নেগেটিভলি দেখছেন কেন? না, আমরা ক্যাম্পেইন না, আমরা যে সংস্কার প্রচার, না আমি বলছি, আমি ওই জায়গায় থাকতে চাই যে দুটো স্পষ্ট বিধান আছে, হ্যাঁ এবং না। কোন দল, আমি বলি প্রশ্নটা করে, কোন দল, আপনি এইখানেই জবাব দেন, তাহলে আমার সুবিধা হবে। কোন দল যদি না ভোটের জন্য মাঠে নামে, কোন দল যদি না ভোটের ক্যাম্পেইন করে, তাহলে সেটা কি হবে? আপনি কিভাবে দেখেন? না, এটা কি কোনো আইন আছে আমাদের? না ভোটের ক্যাম্পেইন করলে তার শাস্তি হবে? আপনিই তো বললেন যে না ভোটের দায় বিএনপি। কিন্তু আমাদের না ভোটের দায় হবে কেন? কিন্তু আমাদের নৈতিকতাটা আমাদের কি বলে? তাহলে নাটা রাখছেন কেন? না থাকবে না কেন রাখছেন? প্রশ্নটা আমি জানতে চাই। কোনো কোশ্চেন কি না হ্যাঁ না স্যার হবে সেখানে? দেখুন, আমি যদি আপনাকে বলি, এখন আপনি যদি 4টা প্রশ্ন দিয়ে দেন যার ভিতরে দুইটা আমি একমত, দুইটা একমত না, তাহলে কিভাবে আমি জবাব দেব? আমরা যে শুনেন, একমত না কারা? না 4টা কোশ্চেনের ভিতরে আপনি একমত হবেন না কেন? তাহলে ওই তাহলে না ভোটের অপশন রাখছেন কেন? এটাই তো আমার প্রশ্ন। তোরা যে যা বলিস ভাই, আমার শোনার গলি না, আপনার এই প্রশ্নের জবাব দিয়েছি, তাহলে না ভোটের অপশন রাখছেন কেন? সবে ভোট। আমরা যেটা বুঝতেছি এখন, ধরুন রাজনীতির সব জ্ঞান বিএনপির, কোনো দল রাজনীতি বোঝে না। দেশ পরিচালনার অভিজ্ঞতা বিএনপির, আর কারো কোনো অভিজ্ঞতা নাই। অনেক দলে মহাসচিব বলেন জনগণ বুঝে না, উনি বললেন জনগণকে শিখাইতে হবে। ওনাকে দায়িত্বটা কে দিল? জনগণ বুঝে না, ওনাকে বলছে কেউ সেখানে? এই যেটা আন্ডার এস্টিমেট করা জনগণের প্রতি, তো সবাই মানে ওনারা সব বুঝেন, কোনো বুঝে না। ওনারা পার্লামেন্ট গঠন করবেন, সব ওনারাই করবেন। এই যে আমিত্ব বোধ, আমি বুঝি আর কেউ বুঝে না, বিএনপি কর্মীরা বুঝে আর কোনো জনগণ বুঝে না। এই যেটা ওনাদের ধারণাটা, এই ধারণাটা কিন্তু আজকে আমাদের সংকটের কিন্তু মূল কারণ। দেশের জনগণ সবই বুঝে, যেই জনগণ রাস্তায় নেমে ফ্যাসিবাদকে পতন ঘটাতে পেরেছে, সেই জনগণ বুঝে না, জানে না, অক্ষর জ্ঞান নাই, সহকারী লাগবে, তার প্রতি এক ধরনের অবমূল্যায়ন করে জনগণের প্রতি। সেখানে দেখুন, আমি যদি বলি এখানে আপনি একটা দেশের সংস্কার চাচ্ছেন,
আমাদের সামনে কিন্তু স্পষ্ট 2001 থেকে 6 সাল বিএনপি শাসন আমল, 91 থেকে 96 বলি। এই দেশের জনগণের ধারণা হচ্ছে যদি কোনো কারণে বিএনপি ম্যান্ডেট পেয়ে যায়, কোনো কারণে বলছি, তাহলে আমাদের যে সংস্কার প্রক্রিয়াগুলো অগ্রসর এগুলো কোনোটাই বিএনপি বাস্তবায়ন এটা করবে না। দেশের মানুষের ধারণা না জামায়াতের ধারণা? ক্লিয়ার দেশের মানুষের ধারণা। দেশের মানুষ কত ভাগের ধারণা আপনি করেন? এই যে আমাদের আমি বারবারই বলি, আপনি আমাকে শুনেন, আপনি আমাকে সব জায়গায় জরিপ বলতেছেন, আমি তো আমার কথা এখানে বলবোই। সাম্প্রতিক জরিপগুলো আসছে না, যে জরিপে কি প্রমাণিত হয়েছে, এখানে বিএনপি এবং জামাতের জনমত জরিপের ডিফারেন্স কিন্তু খুব বেশি না। সাম্প্রতিককালে যে ইলেকশন যেগুলো হয়েছে, আপনি কি অপেক্ষা করতে পারবেন যে 4টা ইউনিভার্সিটি নির্বাচন হয়েছে সেখানে জনমত প্রতিফলন সেখানে ঘটে নাই? অবশ্যই ঘটছে, ছাত্রদের জনমতের প্রতিফলন ঘটছে। যদি দেশের ছাত্র সমাজ এখন নতুনত্বকে গ্রহণ করতে চায়, তাদের ছাত্র সংগঠন এত প্রভাবশালী ছিল ইউনিভার্সিটিগুলো ক্যাম্পাসে, তাদের যখন জামানত বাজেয়াপ্ত হয়, সেখানে আপনি আগের কোনো পারসেপশন নিয়ে যে হ্যাঁ অমুকের অবস্থানটা আছে, ওটা নিয়ে এখন নতুন বাংলাদেশে বিশ্লেষণ করতে সেখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। আমরা মনে করি আমাদের দেশের সংস্কারটা কোনো দলের কাছে জিম্মি হওয়াটা উচিত নয়। জনগণ আর আমাদের রাজপথে রক্ত দেখতে চায় না, জনগণ দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেখতে চায়, জনগণ আর চায় না দেশে কোনো সন্ত্রাস হোক। এই জন্য আমরা মনে করি যদি আমাদের গণভোটটা আগে হয়ে যায়, নির্বাচনটা আমাদের সুষ্ঠু হবে, কালো টাকা সরাসরি থাকবে না, কেন্দ্র দখল করে নীলুফার চৌধুরীকে আরেক রাউন্ড দিতে হবে, কারণ আপনাকে দুইবার দিয়ে ফেলেছেন। বিনোদীকার শুধু সেখানে থাকবে। আপনি 2 মিনিটে জবাব দেন, আমরা ব্রেকে যাব। আমি একটুখানি বলতে চাই জরিপের কথাটা, এটা তো একটা ভোকাস। জরিপটা হয় কিভাবে? কোনো একটা জায়গাকে কেন্দ্র করে, সারা বাংলাদেশ তো জরিপ হয় না। ধরেন একটা, আপনার ধরেন আমি বিএনপি দিয়েই বলি, যে বিএনপি বস্তি নামে একটা বস্তি আছে, ওইখানে নামকরণ কেন হয়েছে? বিএনপির লোক বেশি থাকে ওইখানে। যদি আপনি একটা জরিপ করেন, কার পক্ষে যাবে? বিএনপির পক্ষে যাবে। তো এরকম আপনার জামাতেরও আছে, বস্তি না থাকুক এরিয়া আছে আপনার, যেখানে যেখানে তারা থাকে, লাইক আপনার মগবাজারে করেন, তাদের যেখানে অফিস, তাদের আশেপাশে সবাই বাড়ি বাসা কিনে ফেলছে, ফ্ল্যাট কিনে ফেলছে, তারা ওইখানে আপনি যদি জরিপ করেন, আপনি কি পাবেন? রেজাল্টটা কি হবে? 1000 বা 500 লোকের জরিপ করলে সেইখানে, প্লিজ আমি আপনার সময় বলি, এখন আমি আপনাকে বলতেছি, এই জরিপ তাদের অনলাইন গুলায় বট আইডি কাদের? জামাতের বট আইডি, কত লক্ষ লক্ষ বট আইডি, আপনার কি বলে আপনার জাসি, এই যে জাসির বট আইডি, তারা যেভাবে জরিপ করবে, আপনি কি ওটাকে জরিপ ধরবেন? আমি তো ধরবো না। আচ্ছা, ওনাদের তো অনেক ক্ষমতা, তাহলে ওনারা যেভাবে 1% ভোটের জন্য ইসির কাছে নির্দেশিত থাকে, ওইভাবে ওনারা ভোট সংগ্রহ করুক। সারা বাংলাদেশে ওনাদের লোকজন আছে, বাড়ি বাড়ি যায়, ঘরে ঘরে যায়, তাহলে একটা আইডি কার্ডের, ন্যাশনাল আইডি কার্ডের কপি সহ ওনাদের সিগনেচার নেই, তাহলেই তো আপনার গণভোট হয়ে যায়। সমস্যা তো নাই। কেউ যদি চ্যালেঞ্জ করে, তাহলে ওইখানে তাকে ফোন করবে। আমি কিন্তু আপনার সময়ের কথা বলবো, আপনি যদি আমার সঙ্গে সময় কথা বলেন, তো সেই আপনি লিখে রাখেন, আমিও তো লিখে রাখছি। তো এখন আপনার কথা হলো যে কি বলে যে আপনার নিউক্লিয়ার লায়ারিং, এটাকে বলে আমার কাছে যা মনে হয়, এই লায়ারিং এর কোনো শেষ নাই। এই যে আপনার জোর করে আপনার জনগণকে আপনার নিজের লোক বানায় দেওয়া, আপনার যদি অনেক সুবিধা থাকে, আপনি তো জানেনই আপনি ক্ষমতায় আসতেছেন, তাহলে আপনার আগে কি পরে কি, আপনার আগে ইলেকশন হইলেও তো আপনার এটা কোনো কাজে লাগবে না, ইলেকশনের দিন হইলেও এটা ওই দিন কাজে লাগবে না। তার জন্য 270 দিন এবং 180 কার্য দিবস আপনাকে অপেক্ষা করতে হবে। আমি যদি সরকার, এই সরকারের কথা ধরি, আর এই সরকার এইভাবে বলার কে, এটাও কিন্তু একটা কথা। এই সরকারের কিন্তু ওই রাইটসগুলো নাই, যে রাইটসগুলো সে অপব্যবহার করছেন। আমি সম্মানের সাথে বলছি, এই অপব্যবহারের খেসারত কিন্তু তাদেরকে দিতে হবে, কারণ আমার কতটুক পর্যন্ত সীমা থাকা দরকার, আমি কতটুক যেতে পারি আর কতটুকু যেতে পারি না, এই জায়গাগুলো আমার জানা দরকার। আবার আসবো আমরা, দর্শক আমাদের এই আলোচনায় অব্যাহত থাকবে। তার আগে ফ্যাক্ট চেকে আরো একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। আপনাদের সঙ্গে আছি আমি হারুনুর রশিদ, এবং আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন বিএনপি নেতা নীলুফার চৌধুরী মনি, জামায়াত নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আতিকুর রহমান। আমরা এর আগে শুনেছিলাম, কিন্তু এখন একটু দেখি যে জুলাই চেতনার জায়গাটি কোথায়, আর কে কেমনভাবে জনসমর্থন এবং আগামীর ভোট বাড়াতে চায়। একটু দেখি না মির্জা ফখরুল সাহেব কি বলছেন। এখন আমাদের যারা এখানে নৌকা করতে না সারা বাংলাদেশে, তারা তো একটু অসহায় অবস্থায় আছে, যে আমাদের মূল লক্ষ্যে পালাই গেছে, আমরা এখন কি করবো। সেই জায়গায় আমি আপনাদেরকে এটুকু আশ্বাস দিতে পারি যে আপনারা কেউ হতাশ হবেন না।
ধানের শীষ আপনাদের পাশে আছে, আমরা আপনাদের পাশে আছি। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না। এবার তো মুজিব ভাই আশা করি নাই, কি বলেন? তো তাই আপনাদের আগের অনুভূতিতে তো 2 নম্বরে আমি আছি, কি বলেন নাই? তো ইনশাল্লাহ তাহলে আপনারা তো আমারও দিবেন এবার। আবার যদি মুজিব সাহেব কখনো আসে তখন আমার সাথে একটা কথাবার্তা কইয়ে নিয়েন, কোনো অসুবিধা হবে না। জি, আমি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যের একটু ব্যাখ্যা দিই। উনি হচ্ছে 14 গ্রামের বাসিন্দা, আপনি খুব ভালো জানেন। তো মুজিব ভাইকে, মুজিবুল হক, এই যে আওয়ামী লীগের এমপি ছিলেন, তো উনি তো স্বাভাবিক কারণই নাই এখন। তো উনি বলছেন, আর মির্জা ফখরুল সাহেবের বক্তব্য কিন্তু ক্লিয়ার, অনেকে বুঝবে না দর্শক যে মুজিব ভাইয়ের বিষয়টা কি। এবং উনি যেহেতু নাই, সুতরাং চেতনার ভোটটা এখন ওদিকেই যাবে। আবার আসলে আবার একটা সিস্টেম করা যাবে। দর্শকদের সামনে রেখে প্রশ্ন করতে চাই প্রথম, নীলুফার চৌধুরী মনি, আপনাকে। তো আওয়ামী লীগের ভোট নিয়ে এত টানাটানি কেন শুরু হয়েছে আপনাদের এবং জামায়াতের ভিতরে? আপনারা তো 2 দলই, এনসিপি তো ঠিকই বলেছে যে আপনারা 2 দলই এখন নেমেছেন এই আওয়ামী লীগের ভোট কিভাবে নেওয়া যায়, অথচ তাদের ভোট নেওয়ার কেন এই কেরিশমা? আবার জুলাই চেতনা নিয়ে এত কেন কথা? দেখেন, এনসিপি যে বলেছে, এনসিপির সাথেও আছে আপনি যাদের কথা বললেন আওয়ামী লীগ। এনসিপি নিজেও, এনসিপির মিছিল যখন সারা বাংলাদেশে এনসিপি ঘুরলো, অনেক জায়গায় কিন্তু এনসিপির মিছিলের ভিতর থেকে জয় বাংলা কিন্তু বলা হয়েছে। তো অতএব প্রত্যেকেই, বাংলাদেশের রাজনীতিটা ভীষণ সিলি একটা ম্যাটার। আমি এই জায়গায় দুঃখজনকভাবে বললাম যে চিরস্থায়ী শত্রু বলে কেউ নাই। 15.5 বছর গুম, খুন, আয়নাঘর, যারা সমস্ত বাংলাদেশের নেতাকর্মীরা যারা ধান খেতে পালিয়েছিল, ওই আপনার কি ডুবান সাইডে ঘুমিয়েছিল মশারি টানায় বা মশারি ছাড়া, সেই মানুষগুলো, অথবা যারা জেলখানায়, খাবার পায় না। আমি বলেছি যে আওয়ামী লীগের ভোট নিয়ে আপনাদের আর জামাতের মধ্যে টানাটানি কেন, সেটাই বলছি। এবং সেই জামাত যাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে ফাঁসিতে ঝুলিয়েছিল, সেই তাদের তো ভুলার কথা না। কিন্তু তারা কিন্তু প্রথম দিন থেকে আপনি দেখেন ভূতের ঘুরে ঘুঘের বাসা, তো ঘুঘের বাসা কিন্তু তারা গুপ্ত রাজনীতি করে ফেলছিল, যে কারণে তারা ওই গুপ্ত রাজনীতি দিয়ে, আমি আগে বলতাম, এখন মনে করি আওয়ামী লীগের সময় যে আমি এত কথা বলছি, আমি কিন্তু কথা বলছি যারা পুরানা যারা দেখছেন তারা বলবেন। আপনি 2 মিনিট শেষ করতে হবে। আমি বলি, আমি যে এত কথা বলছি, তখন কিন্তু আমারে কেউ আপনার সাইবার বুলিং করে নাই। আমি কেন এখন সাইবার বুলিং এর শিকার হই? আমি অনেক কষ্টে আমি উত্তর পেলাম। তখন কারা? সেই ছাত্রলীগ, যুবলীগে যারা ছিল, তারা তো গুপ্ত বাহিনীর, তাদের পক্ষে তো কথা গেছে, তাদের বিপক্ষে তো আমার কথা যায় নাই। সো দ্যাট তারা আমাকে সাইবার বুলিং এর তখন স্বীকার করেন নাই, শিকার হিসেবে ধরে নাই, এখন ধরছে। সো এই জায়গা থেকেই প্রমাণ হয়। অথচ আওয়ামী লীগের 15 বছর 20 বছর আগে আমার বয়সটা আরো 15 বছর কম ছিল, তখন কিন্তু আমি সাইবার বুলিং এখন কারা করে? আমারও তো এটাই কথা, যে এই যে আমি কথা বলছি কাদের বিপক্ষে যায়, তারাই হয়তো করে। জি, যে আমি শেষ সময় একদম আতিকুর রহমান সাহেবের কাছে যাচ্ছে যে আওয়ামী লীগের ভোট এত লাগবে কেন আপনাদের? একদম কম্পিটিশন শুরু হয়ে গেছে। আমি তার আগে আসছি, আফাজে বলেন সাইবার বুলিং, এটা তো দায়টা ওনার। দেখুন, এটা রিপোর্ট করছে আমার দেশ, একটা মানে বুয়া একটা ওনারা করেছেন আমার দেশ। এটা হলো ফটোকার্ড, যে এনসিবি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করা মুন্না শাহবাগ থানা ছাত্র শিবির কর্মী, লেখা আছে এটা ফেক লেখা আছে। আমাদের এই আপা যতগুলো টকশোতে যান, উনি কালের সংলাপে বলেছেন, এটা কোনো উদ্ধৃতি করেছেন, ওনাদের হাবিব সাহেব করেছেন, লক্ষ্মী এনএসুদ্দিন সাহেব করেছেন। মানে একটা ফটোকার্ড যেটা ওই পত্রিকা বলে, এটা হলো মানে অসত্য। যখন রেফারেন্স দিয়ে কথা বলেন, তখন ওনাদের কথা জনগণের সত্যতা কতটুকু পাবে সেটা যাচাই বাছাই না করে এভাবে হবে। আর উনি যতগুলো শোতে যান আপা, সব জায়গায় গুপ্ত রাজনীতি, মানে অনেকটা মনে হচ্ছে এটা মুখস্থ করার মতো। উনি এটা হচ্ছে আপনাদের দায় আনার একটা চিন্তা। দেখুন, আপনি খেয়াল করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কথা বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল? ওনার মন থেকে বলেছেন যে আমরা আওয়ামী লীগ ক্ষমা করে দেব। ডাক্তার তাহের সাহেব দেখেন, আমাদের আরো একটা বক্তব্য আছে যেখানে আপনার প্রসঙ্গে বলেছেন, আমি বলি যেটা দেখাইনি সেটা বলিনি, লক্ষ্মীপুর জেলা জামায়াতের যে ইনি বলেছেন, আমির বলেছেন একদম স্ট্রেট, উনি বলেছেন যে আপনারা যারা আছেন তারা সব এখন জামাতে আসেন। ওটা উনি এটা বলেছেন, উনি পরে এটা উনি প্রতিবারও জানিয়েছেন যেটা কোনো কারণে হয়েছে। উনি তো জেলা পর্যায়ের একজন নেতা, আর উনি তো পলিসিগত বিষয় নেতা। উনি মির্জা ফখরুল আলমগীর সাহেব, ওনার কথা উনি টাইম কতক্ষণ নিয়ে উনি একটা কথা বলেছেন কথা প্রসঙ্গে, আর উনি তো সময় নিয়ে বলেছেন, ব্যাখ্যা করে বলেছেন। মির্জা আলমগীর সাহেবের বক্তব্য সাথে মিলানোর কোনো সুযোগ নাই।
ওনারা মন থেকে ওনারা আওয়ামী লীগকে চাচ্ছেন রাজা পুনর্বাসন করার জন্য, এবং যেটা আমরা মনে করি আর আপনারা কিভাবে পুনর্বাসন করতে চাচ্ছেন? আমরা কোথাও এটি করি না এবং কোনো প্রমাণও কোথাও নাই কোথাও জামাত আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে, বরং জায়গায় জায়গায় ধন্যবাদ আওয়ামী লীগের কাছ থেকে টাকা খেয়ে ওনারা ধন্যবাদ অ্যাডভোকেট মোহাম্মদ আতিকুর রহমান, ধন্যবাদ নীলোফার চৌধুরী মণি। আমাদের এই আলোচনা আরো চললে ভালো হতো, কিন্তু দুঃখিত আমাদের সময় শেষ। দর্শক, এতক্ষণ ধরে ফ্যাক্ট চেকের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। এবং জানেন, প্রতি রোববার রাত 10টায় এই ফ্যাক্ট চেক লাইভ সম্প্রচারিত হয়। আগামী রোববার পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, শুভেচ্ছা সবাইকে।